সকলের সামনে এবার রাইকে তুলে নিয়ে যে হুমকি দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। রাই যখন কোনো মতেই অনির্বাণের সাথে মীমাংসায় যেতে নারাজ, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, তার মানে তুমি আমার সাথে ভালো ভালো ফিরবে না। তাহলে রাই, আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখছি যে তুমি যদি এই মুহূর্তে আমার সাথে ভালো ভালো বাড়ি ফিরতে না চাও, তাহলে কিন্তু আমি তোমাকে জোর করে এখান থেকে তুলে নিয়ে যেতে বাধ্য হবো। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে এতই সহজ নাকি তুমি আমাদের মেয়েকে আমাদের সকলের সামনে দিয়ে আমাদের নাকে ডগা দিয়ে এরকম করে তুলে নিয়ে চলে যাবে, সেটা আমরা চেয়ে চেয়ে দেখবো, সেইখানেই তো তোমাকে আমরা আটকে দেবো। তখন তুমি আমাদের মেয়েকে কী করে নিয়ে যাবে বলো তো? আমাদের মেয়েকে যদি নেওয়ার এতটাই আগ্রহ থেকে থাকে, এতটাই ইচ্ছে থেকে থাকে, তাহলে ঘটা করে একবারে পাত্র সেজে তারপরে আমাদের মেয়েকে সিদ্ধিতে সিঁদুর দিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে সসম্মানে। এমনি এমনি আমরা আমাদের মেয়েকে কোনো মতেই দিব না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে তার মানে, ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে তার মানেটা আমি তোমাকে পরে বোঝাচ্ছি, তুমি বরঞ্চ এই মুহূর্তে আমার সাথে চলো তো অনির্বাণ। ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে নিয়ে অঞ্জন যখন অনির্বাণের হাতে ধুতি পাঞ্জাবি ধরিয়ে দিয়ে অনির্বাণকে বলতে থাকে যে এবার চল জলদি তৈরি হয়ে নাও, কারণ এবার তো তোমাকে বিয়ের পিড়িতে নতুন করে বসতে হবে, তাই না? এখন পাত্রীকে সেটা না হয় তুমি ছাদনাতলায় যাওয়ার পরেই বুঝতে পারবে। ঠিক সেই সময় অনির্বাণ অবাক হয়ে যায়। অন্যদিকে রাইকে সাজগোজ করতে বসিয়ে দেওয়া মাত্রই রাই নানান রকম প্রশ্নমুখে বিধ্বস্ত করে তোলে ঈশা এবং ওর ছোটো জাগে, এবং বলতে থাকে যে বড় বৌদি তোমরা কীসব করার চেষ্টা করছো, কিছুতেই বুঝতে পারছি না। আজকে যেখানে কিনা কাকু এবং কাকিমার জন্য বিশেষ দিন, সেখানে কিনা তোমরা আমাকে নিয়ে এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছো। তোমরা আমাকে কেন সাজাচ্ছ বলো তো? তার থেকে বড় কথা, লাল বেনারসি পরিয়ে আমাকে বউ সাজানোর জন্য কেন উঠে পড়ে লেগেছো তোমরা, বলো? ঠিক সেই সময় ঈশা বলতে থাকে আমরা যেটা করছি সেটা চুপ করে শুধু তোমাকে সহ্য করতে হবে, কারণ এই যাত্রা তুমি মুখ খোলার চেষ্টা করলে কিন্তু তোমার মুখে একটা আমরা লাগাবো। তাই তুমি কোনো মতে যদি আমাদেরকে উত্তেজিত না করতে চাও, তাহলে তুমি যা বলতে সেটা করো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না জানি আবার কি তোমরা কাণ্ড বাঁধিয়ে বসে, কিছু আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন রাইয়ের মা নীলুকে বলতে থাকে যে সর্বনাশী, তুই আর যাই হোক না কেন এই যাত্রায় আমার মেয়ের বিয়ের সাক্ষী কোনো মতেই থাকবে না, কারণ তোকে অন্তত আমি আমার মেয়ের বিয়ের সাক্ষী হতে কোনো মতেই দিব না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে মা, আগের বার তো আমি সুইসাইড অ্যাটেম্প্ট করে আমি হসপিটালে ছিলাম যখন কিনা রাই দিদিভাইয়ের বিয়ে হচ্ছিল। এই যাত্রায় না হয় অন্তত প্লিজ দোহাই লাগে তোমরা আমাকে যা শাস্তি দিবে পরে না হয় দিও, কিন্তু প্লিজ দিদিভাইয়ের বিয়েটা অন্তত আমাকে সাক্ষী থেকে দেখতে দাও, উপভোগ করতে দাও। এই মুহূর্তটা আমি আর কোনোদিনও ফিরে পাবো না, তাই না? কারণ আর যাই হোক না কেন রাই দিদিভাইয়ের তার রোজ রোজ বিয়ে হবে না। রাই দিদিভাইয়ের ভাগ্যও তো বলতে হবে যে রাই দিদিভাইয়ের জীবনে দ্বিতীয়বার সুযোগ পেলে, আমি তো কোনোদিনও এরকম দ্বিতীয়বারের মতন আমার সংসারটাকে শুধরে নেওয়ার সুযোগ পাবো না, তাই না? ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে পোড়ামুখী, তুই নিজের কপালটা তো নিজেই পড়েছিস, তা সত্ত্বেও তুই তোর দিদিভাইয়ের সংসার এরকম করে নজর দিস কী করে বলতে? তো লজ্জা করছেন এসব কথা বলতেও তোর মুখে বাধে না? ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা প্লিজ এখানে কী সব বলছেন আপনি বলুন তো, এতে ওর সাথে এরকম করে তর্ক করে এখানে আর সিনক্রেট করবেন না, তাহলে অন্তত আর যাই হোক না কেন রাইয়েরই দিনটা খারাপ হবে, ওরই অমঙ্গল আসবে। আপনি মা হয়ে আর যাই হোক না কেন এসব কথা মোটেও বলবেন না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে বৌমনি, এবার যদি অনিতা কোনো মতে আমাদেরকে নিরাশ করে হতাশ করে হলে, কারণ আর যাই হোক না কেন এই মানুষটার উপর আমার মোটেও বিশ্বাস নেই, যে মানুষটা কিনা এতদিন ধরে আমার রাই দিদিভাইকে কষ্ট দিয়ে এসেছে, তার বেলায় এবার ঠিক কি যে এই মানুষটা এই যাত্রায় আমার রাই দিদিভাইয়ের সাথে আর কোনো রকম কোনো বিশ্বাসঘাতকতা করবে না। এই মানুষটা আমার রাই দিদিভাইকে সবসময় দেখে শুনে সুখে রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।